সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে গুপ্ত যুগের সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগ এমন একটা যুগ যে যুগকে সুবর্ণ যুগ বলা হয় এবং সাহিত্য, বিজ্ঞান, প্রশাসনিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল। এর ফলে এই যুগকে সুবর্ণ যুগ বলা হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। গুপ্ত যুগের সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতি। স্বর্ণযুগের সূচনা। গুপ্ত যুগ শুরু হয় চতুর্থ শতকের গোড়ার দিকে, প্রায় 320 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, কিন্তু ঐতিহাসিক শাসক হিসাবে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত। সম্রাট সমুদ্রগুপ্ত ও চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক ছিলেন। এই যুগকে ভারতের সুবর্ণযুগ বা স্বর্ণযুগ বলা হয়। সাহিত্য, শিল্প, বিজ্ঞান, ধর্ম, সমাজ সব ক্ষেত্রে উন্নয়নের চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল। রাজনৈতিক স্থিতিশীলতা ছিল সাংস্কৃতিক বিকাশের ভিত্তি। রাজা ও প্রজার মধ্যে ধর্মীয় সহানুভূতি ও বিজ্ঞান চর্চার উৎসাহ ছিল। সংস্কৃত ভাষা হয়ে ওঠে শাস্ত্রীয় ভাষা ও সাহিত্য রচনার মাধ্যম। দেশি ও বিদেশি পণ্ডিতদের জন্য ভারত এক কেন্দ্রে পরিণত হয়। শিল্প ও মূর্তিতে ধর্মীয় ও জাগতিক বিষয় চিত্রায়িত হয়। এই যুগে ভারতের আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগ সক্রিয় ছিল। সাহিত্য রচনার স্বর্ণযুগ। সংস্কৃত সাহিত্যের সর্বোচ্চ উৎকৃষ্টতা দেখা গেছে এই সময়ে। নাটক, কাব্য, গদ্য, উপদেশমূলক সাহিত্য রচিত হয়। ধর্মীয় ও ধর্ম নিরপেক্ষ উভয় সাহিত্য রচিত হয়। শৃঙ্গার, করুণ, বীর, রসবোধ সমৃদ্ধ সাহিত্য রচনাগুলিতে অলঙ্কার চর্চা, ব্যাকরণ ও ছন্দের নিপুণ ব্যবহার। রাজানুগ্রহে সাহিত্য চর্চা বিস্তার লাভ করে। দার্শনিক, ধর্মীয় ও নীতিশাস্ত্র ভিত্তিক গ্রন্থ রচিত হয়। সাহিত্য রচনার উদ্দেশ্য ছিল শিক্ষাদান ও বিনোদন। কালিদাস। ভারতীয় সাহিত্যের রত্ন বলা যায় কালিদাসকে। কালিদাস ছিলেন সর্বশ্রেষ্ঠ সংস্কৃত কবি ও নাট্যকার। তিনি চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর সভার অন্যতম সদস্য। অভিজ্ঞান শকুন্তলম বিখ্যাত নাটক, মেঘদূত উপমা ও বর্ণনায় অপূর্ব কাব্য, কুমার সম্ভবম, রঘুবংশম মহাকাব্যিক সাহিত্য, প্রাকৃতিক বর্ণনা, মানব অনুভূতি ও রস ভাবনার অপূর্ব সমন্বয়। ইউরোপের সাহিত্যিকরাও কালিদাসের রচনাতে প্রভাবিত হয়েছিলেন। সাহিত্য ভাষাকে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। ভরতমুনি নাট্যশাস্ত্রের জনক। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা। ভাস স্বপ্নবাস বদত্ত প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাট্যকার। শূদ্রক মৃচ্যকটিক নাটক রচয়িতা। দানদীন দশকুমার চরিত্রম কাহিনীর রচয়িতা। শূদ্রক ও ভাসের নাটকে সামাজিক ব্যবস্থাও ফুটে ওঠে। এই সাহিত্যিকগণ রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক থিমে লিখেছেন। ধর্মীয় সাহিত্য ও পুরাণ রচনা। এই যুগে বহু পুরাণ ও উপপুরাণ রচিত হয়। বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, গরুড় পুরাণ ইত্যাদি। স্মৃতি সাহিত্যের রচনাও এই সময়ে বিস্তৃত। ধর্মশাস্ত্র ও মনুস্মৃতির পুনঃসম্পাদন হয়। ধর্মীয় অনুশাসনের ব্যাখ্যা সাহিত্যরূপে প্রকাশিত হয়। পণ্ডিতগণ উপনিষদ ও বেদভিত্তিক ব্যাখ্যায় রত হন। অলঙ্কার ও ব্যাকরণ। ভামহ ও দণ্ডিন অলঙ্কারশাস্ত্র রচয়িতা। পতঞ্জলি পাণিনি এর ব্যাকরণ চর্চা জনপ্রিয় হয়। ছন্দ, রস ও শব্দচয়ন বিষয়ে তাত্ত্বিক রচনা হয়। কবিরা অলঙ্কার ব্যবহার করে পাঠকদের মুগ্ধ করেন। জ্যোতিষ ও গণিত। আর্যভট্ট বিখ্যাত জ্যোতিষবিদ ও গণিতজ্ঞ। আর্যভট্টিয়ম গ্রন্থে পৃথিবী ঘুরে এই ধারণা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, শূন্য ও দশমিক পদ্ধতির ধারণা প্রতিষ্ঠা, ঘাত, জ্যামিতিক ও ত্রিকোণমিতির সম্পর্কিত ধারণা, গণিতে রাশিবিজ্ঞান ও গাণিতিক যুক্তি প্রসারিত হয়।
চিকিৎসা ও শল্যবিদ্যা, চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা প্রধান চিকিৎসা গ্রন্থ। শল্য চিকিৎসা বা অস্ত্রোপচার উন্নত হয়। বেদনা উপশম, হাড় জোড়া অস্ত্রোপচার পদ্ধতি প্রচলিত হয়। ভেষজ আয়ুর্বেদ ও রোগ নির্ণয়ে বিশেষ জ্ঞান, ডাক্তারদের আলাদা প্রশিক্ষণ ও চর্চা ছিল এই যুগে। ধাতুবিদ্যা ও প্রযুক্তি। দিল্লির লৌহ স্তম্ভ ধাতুবিদ্যায় অগ্রগতির নিদর্শন করে। ধাতুতে মরিচা না ধরার প্রযুক্তি বিস্ময়কর ছিল। ব্রোঞ্জ, রূপা, সোনা দিয়ে মূর্তি, অস্ত্র ইত্যাদি নির্মিত। ইট, পাথর, লোহা প্রযুক্তির সমন্বয়ে নির্মিত। স্থাপত্যকলার বিকাশ। গুপ্ত যুগে হিন্দু মন্দির স্থাপত্যের বিকাশ শুরু হয়। দেওগড় ও ভিতারগাঁও মন্দির এই সময়ের উৎকৃষ্ট নিদর্শন। গুপ্ত স্থাপত্যে ইট ও পাথরের সমন্বয়ে ব্যবহৃত হয়। স্তম্ভ, শিখর ও গর্ভগৃহ ছিল প্রধান বৈশিষ্ট্য। মন্দিরের নকশা ও অলঙ্করণে সূক্ষ্ম কারুকার্য লক্ষ্য করা যায়। স্তম্ভের মাথায় পুষ্পাকৃতি ও প্রাণীর মূর্তি খোদিত করা হতো। মূর্তি ও ভাস্কর্য। মথুরা ও গান্ধার শৈলীর প্রভাব স্তম্ভ ভাস্কর্যে দেখা যায়। গুপ্ত যুগের মূর্তিতে কোমলতা, সৌন্দর্য ও মানবিক অভিব্যক্তি থাকে। বুদ্ধ, বিষ্ণু, শিব, দুর্গা প্রভৃতি দেবদেবীর মূর্তি তৈরি হয়। ভাস্কর্যে ধর্মীয় থিম ছাড়াও পার্থিব বিষয় চিত্রায়িত হয়েছিল। চিত্রকলার অগ্রগতি। অজন্তা গুহা গুপ্ত যুগের চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন। এই ছবিগুলি বৌদ্ধ ধর্মকেন্দ্রিক থিমে আঁকা হয়। গুহাচিত্রে মানব মুখাবয়ব ও আবেগ চিত্রায়িত হয়েছে নিপুণভাবে। রং, আলো ও ছায়ায় অপূর্ব ব্যবহার দেখা যায়। সাধারণ জীবনের দৃশ্য ও রাজপ্রাসাদের আভিজাত্য প্রকাশ পায়। সঙ্গীত ও নৃত্য চর্চা। ভারতে নাট্যশাস্ত্র, নাটক, সঙ্গীত ও নৃত্য নিয়ে লেখা প্রাচীন গ্রন্থ। গুপ্ত যুগে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহৃত হতো, যেমন বীণা, মৃদঙ্গ, তবলা। ধর্মীয় অনুষ্ঠানে ও রাজসভায় সঙ্গীত ও নৃত্য ছিল নিয়মিত অংশ। চিত্রকলা ও মূর্তিতেও সঙ্গীত নৃত্যের চিত্র দেখা যায়। শিক্ষা ও বিদ্যাচর্চা। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা বিখ্যাত শিক্ষা কেন্দ্র। ধর্ম, দর্শন, চিকিৎসা, গণিত ইত্যাদি খ্যাত। বিদেশি ছাত্ররা ভারতীয় শিক্ষায় আকৃষ্ট হয়ে আসত। গুরুকুল প্রথাও প্রচলিত ছিল। সনাতন ধর্মীয় বিজ্ঞানভিত্তিক শিক্ষা সমান্তরালভাবে চলত। ধর্ম ও সহনশীলতা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সহাবস্থান করত। চন্দ্রগুপ্ত দ্বিতীয় ও সম্রাট সমুদ্রগুপ্ত ছিলেন ধর্ম নিরপেক্ষ শাসক। রাজা ও প্রজারা বিভিন্ন ধর্মীয় আচার পালন করতেন স্বাধীনভাবে। বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও মঠ নির্মাণে রাজনুগৃহ ছিল। বৌদ্ধ ধর্মের প্রভাব। গুপ্ত যুগে মহাযান বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। বুদ্ধের জীবনভিত্তিক ভাস্কর্য ও চিত্র ব্যাপকভাবে তৈরি হতো। বৌদ্ধ বিহার ও স্তূপ নির্মিত হয়, যেমন নালন্দা, অজন্তা। বিদেশি পর্যটকরা এই ধর্মীয় কেন্দ্রসমূহ পরিদর্শন করতে আসেন। বিদেশি পর্যটকদের বিবরণ। চীনা পর্যটক ফা হিয়ান গুপ্ত যুগে ভারত ভ্রমণে আসেন। তিনি সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের বিবরণ দেন। তার বিবরণে শিক্ষা, আইন, ধর্ম ও সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানা যায়। ভারতে শান্তিপূর্ণ জীবন ও আইন ব্যবস্থা ও ধর্মীয় সহনশীলতা এখানে প্রশংসিত হয়েছে। হিউয়েন-সাংয়ের গ্রন্থের নাম ছিল সি ইউকি। শিল্পে নারীর প্রতিচ্ছবি। অজন্তা ও মথুরায় চিত্র ও ভাস্কর্যে নারীর চিত্র বিশেষভাবে ফুটে ওঠে। নারীকে দেবী রূপে, রমণী রূপে ও মাতৃত্বের প্রতীক দেখানো হয়েছে। সৌন্দর্য, কমলতা ও আবেগের নিপুণ প্রকাশ ছিল নারী মূর্তিতে। নারীদের গুরুত্ব ও সম্মান প্রদর্শনের ইঙ্গিত শিল্পেও পাওয়া যায়। নারীর সামাজিক অবস্থান। গুপ্ত যুগে নারীরা ধর্মীয় ও সাংস্কৃতিক কাজে অংশ নিতেন। নারীদের জন্য গৃহশিক্ষা ও সঙ্গীত চর্চা গ্রহণযোগ্য ছিল, কিন্তু অধিকাংশ নারী গৃহবদ্ধ জীবনযাপন করতেন। বিচ্ছিন্নভাবে শিক্ষিত ও প্রভাবশালী নারীর অস্তিত্ব ছিল। স্ত্রীধন ও বিবাহের সময় নারীদের কিছু অধিকারও ছিল।
সমাজ ব্যবস্থা ও জাতপাত বর্ণাশ্রম ব্যবস্থা ছিল সমাজের ভিত্তি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ প্রথা চালু ছিল। ব্রাহ্মণদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা প্রদান করা হতো। শূদ্রদের অবস্থান ছিল নিচু ও তারা নিপীড়িত ছিল। জাতপাতের ভিত্তিতে পেশাগত কাজ ও অধিকার নির্ধারিত হতো। কৃষি ও ভূমি ব্যবস্থা। কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। ধান, গম, তিল, যব, চীনা, আখ ইত্যাদি উৎপাদিত হতো। রাজারা জমি দান করতেন ব্রাহ্মণদের ও মঠকে। ভূমি রাজস্ব ছিল রাজকোষের প্রধান উৎস। সেচ ও চাষে প্রযুক্তি ব্যবহার শুরু হয়। ব্যবসা বাণিজ্য অর্থনীতি। আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য উন্নত ছিল। সুতা, রেশম, মশলা, ধাতব সামগ্রী রপ্তানি হতো। রোম, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। সোনা, রূপা, তামার মুদ্রা প্রচলিত ছিল। বণিক সম্প্রদায়ের বিশাল প্রভাব ছিল অর্থনীতিতে। মুদ্রা ও আর্থিক ব্যবস্থা। সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রচুর সোনার মুদ্রা পাওয়া গেছে। মুদ্রায় রাজার ছবি ও উপাধি খোদাই করা থাকত। বাণিজ্যিক লেনদেন ও কর আদায়ে মুদ্রা ব্যবহৃত হতো। মুদ্রার মাধ্যমে সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তি বোঝা যায়। প্রশাসনিক গঠন ও রাজস্ব। গুপ্ত রাজ্য ছিল কেন্দ্রীয় সংগঠিত। রাজা ছিলেন প্রধান নির্বাহী, বিচারপতি ও সেনাপতি। রাজ্য বিভাগ ছিল প্রদেশ বা ভুক্তি, জেলা বা বিষয়, গ্রাম বা গ্রাম। রাজস্ব আদায় ও আইনের প্রয়োগ। আমলাতন্ত্র ছিল। সেনা, বিচার ও রাজকোষ বিভাগ আলাদাভাবে পরিচালিত হতো। গুপ্ত শাসকের শিলালিপি ও দানপত্র। সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি অন্যতম গুরুত্বপূর্ণ শিলালিপি। এই শিলালিপিতে তার সামরিক অভিযানের বিবরণ আছে। রাজারা ব্রাহ্মণ ও মঠকে জমিদান করতেন এবং তা লিপিবদ্ধ করতেন। শিলালিপি থেকে প্রশাসন, সমাজ, ধর্ম চর্চার তথ্য পাওয়া যায়। ঐতিহাসিক প্রমাণ ও সাহিত্য উৎস। প্রয়াগ প্রশস্তি বা হরি সেনের লেখা প্রশস্তি। এলাহাবাদ শিলালিপি উল্লেখযোগ্য। কালিদাস, ভাস, দান্দিনের সাহিত্য ঐতিহাসিক ইঙ্গিত পাওয়া যায়। ফাহিয়েনের বিবরণ, মুদ্রা ও দানপত্র গুরুত্বপূর্ণ উৎস। অজন্তা গুহাচিত্র সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির চিত্র তুলে ধরে। গুপ্ত যুগের আন্তর্জাতিক প্রভাব। ভারতীয় জ্ঞান বিজ্ঞান, গণিত, আয়ুর্বেদ বিদেশে ছড়িয়ে পড়ে। চীন, জাভা, কাম্বোডিয়া প্রভৃতি অঞ্চলে সাংস্কৃতিক প্রভাব বিস্তার করে। ভারতের শিল্প ও স্থাপত্য রীতির অনুকরণ শুরু হয় বিদেশে। বিদেশি পণ্ডিতরা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন। গুপ্তযুগের অবদান। গুপ্তযুগ সাহিত্য, নাটক ও কাব্য চিরস্থায়ী সম্পদ। জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান মৌলিক অবদান। শিল্প, ভাস্কর্য, চিত্রকলায় নতুন ধারার সৃষ্টি হয়। সুশাসন, রাজনীতি ও ধর্মীয় সহনশীলতার উদাহরণ ছিল গুপ্তযুগ। গুপ্তযুগের পতন কী করে হয়? হুন আক্রমণ ও আভ্যন্তরীণ দুর্বলতা ছিল পতনের কারণ। প্রাদেশিক শাসকরা স্বাধীন হয়ে উঠতে থাকে। রাজস্ব সংকট, প্রশাসনিক শিথিলতা বাড়ে। ষষ্ঠ শতকের মাঝামাঝি গুপ্ত সাম্রাজ্য পতিত হয়। সবশেষে উপসংহার। গুপ্তযুগ ছিল ভারতের ইতিহাসে এক অনন্য স্বর্ণযুগ। সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, সমাজ, শিক্ষা সব ক্ষেত্রে উৎকর্ষতা দেখা গিয়েছিল। ভারতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তি স্থাপিত হয় এই যুগে। এই যুগের অবদান আজও ইতিহাসে স্মরণীয়। এবার গুপ্তযুগের উপর নির্ভর করে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি ইতিহাস নির্ভর প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব। সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি, গুপ্তযুগ। প্রথম প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে? অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস রচিত একটি বিখ্যাত সংস্কৃত নাটক, যা প্রেম, প্রকৃতি ও মানবিক সম্পর্কের অপূর্ব চিত্র তুলে ধরে। আর্যভট্টিয়ম গ্রন্থটি কোন বিষয়ের উপর লেখা? জ্যোতির্বিজ্ঞান ও গণিত। আর্যভট্টের রচিত আর্যভট্টিয়ম গ্রন্থে পৃথিবী, ঘূর্ণন, সূর্যগ্রহণ, শূন্য, ঘাত ইত্যাদি গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আলোচনা করা হয়েছে। মেঘদূত কাব্যটি কোন সাহিত্যিকের সৃষ্টি?
কালিদাস। মেঘদূত হলো কালিদাস রচিত এক অনুপম কাব্য, যেখানে একটি যক্ষ মেঘকে দূত করে তার প্রিয়ার কাছে বার্তা পাঠায়। দিল্লির লৌহস্তম্ভ কোন বিষয়ের নিদর্শন? ধাতুবিদ্যার নিদর্শন। দিল্লির লৌহস্তম্ভ গুপ্ত যুগের তৈরি এক ধাতব স্তম্ভ, যা আজও মরীচিকাবিহীন রয়েছে। এটি প্রাচীন ভারতের উন্নত ধাতুবিদ্যার প্রমাণ করে। নিচের কোনটি গুপ্ত যুগের বিখ্যাত চিত্রকলার নিদর্শন? অজন্তা গুহাচিত্র। অজন্তার গুহাচিত্রগুলি গুপ্ত যুগের চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে বৌদ্ধ ধর্ম ও সাধারণ জীবনের চিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে? বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস একটি রাজনৈতিক নাটক, যার রচয়িতা বিশাখ দত্ত। এটি গুপ্ত যুগের সাহিত্যিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস একটি রাজনৈতিক নাটক, যার রচয়িতা বিশাখ দত্ত। আর্যভট্ট কোন সম্রাটের সময় খ্যাত ছিলেন? বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে আর্যভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বের বিজ্ঞান ও গণিতে খ্যাত হয়ে ওঠেন এবং তখন তার আর্যভট্টীয়ম গ্রন্থটি রচনা করেন। নিচের কোনটি গুপ্ত যুগের প্রতিষ্ঠিত শিক্ষাকেন্দ্র? নালন্দা। নালন্দা ছিল গুপ্ত যুগের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যেখানে দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করত। ফাহিয়ান কোথা থেকে এসেছিলেন? চীন থেকে। ফাহিয়ান ছিলেন চীনা পর্যটক, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারত সফর করেন এবং গুপ্ত সাম্রাজ্যের বিবরণ দেন। প্রয়াগ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। এটাকে হরিসেন প্রশস্তিও বলা হয়। প্রয়াগ প্রশস্তি ছিল সম্রাট সমুদ্রগুপ্তের বীরত্ব ও দানবীরতার প্রশস্তি, যা হরিসেন নামক কবি রচনা করেছিলেন। নিচের কোন সাহিত্যিক নাট্যকার ছিলেন? কালিদাস। কালিদাস ছিলেন বিখ্যাত নাট্যকার ও কবি, যার রচনায় ভারতীয় নাট্য সাহিত্যের গৌরব প্রতিফলিত হয়েছে। চরক সংহিতা কোন বিষয়ের উপর লেখা? চিকিৎসা শাস্ত্র। চরক সংহিতা হল প্রাচীন ভারতের বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসা গ্রন্থ। এটি চিকিৎসাবিদ্যার একটি অন্যতম উৎস। গুপ্ত যুগে প্রচলিত ভাষা কি ছিল? সংস্কৃত। সংস্কৃত ভাষা ছিল রাজকীয় ও সাহিত্যিক ভাষা। অধিকাংশ নাটক ও কাব্য সংস্কৃতে রচিত হয়। দশকুমার চরিত্র কে রচনা করেন? দানদিন। দশকুমার চরিত একটি কাহিনী নির্ভর গদ্য রচনা, যা দানদিন লিখেছিলেন গুপ্ত যুগে। গুপ্ত যুগের প্রধান ধর্মীয় সহনশীলতা কিসে প্রকাশ পায়? শিল্প ও স্থাপত্যে। গুপ্ত যুগে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্ম সহাবস্থানে মন্দির, বিহার ও ভাস্কর্য নির্মিত হয়েছে। গুপ্ত যুগে ধর্ম প্রচারে কোন ধর্ম বেশি প্রসার লাভ করে? হিন্দু ধর্ম। গুপ্ত যুগে হিন্দু ধর্ম রাজা ও রাজ্য দ্বারা পৃষ্ঠপোষকতা পায় এবং ব্রাহ্মণ্য ধর্ম ও পুরাণ প্রচলন বৃদ্ধি পায়। কাব্যদর্শন গ্রন্থটি কে রচনা করেন? দানদিন। দানদিন গুপ্ত যুগের একজন খ্যাতনামা সাহিত্যিক, যিনি কাব্যদর্শন নামক অলঙ্কার শাস্ত্রে গ্রন্থ রচনা করেন। সূর্য সিদ্ধান্ত কোন বিষয়ের উপর লেখা? জ্যোতির্বিজ্ঞানের উপর লেখা। সূর্য সিদ্ধান্ত হলো এক জ্যোতির্বিজ্ঞান গ্রন্থ, যেখানে গ্রহ, তারকা, কালের গণনা ও জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য রয়েছে। কালিদাসের বিখ্যাত মহাকাব্য কোনটি? রঘুবংশ। রঘুবংশ হলো কালিদাস রচিত এক মহাকাব্য, যা রঘুবংশীয় রাজাদের গৌরব গাথা তুলে ধরা হয়েছে। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। গুপ্ত যুগের কোন রাজা বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে বলে মানা হয়? ভরত। নাট্যশাস্ত্র নাট্য ও অভিনয় সংক্রান্ত একটি বিখ্যাত গ্রন্থ, যা ভরত মুনি রচিত বলে ধরা হয়। অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতা কে? পাণিনি। গুপ্ত যুগে মুদ্রা সাধারণত কি ধাতু দিয়ে তৈরি হতো? সোনা দিয়ে। কোন বিজ্ঞানী পিথাগোরাস ও উপপাদ্য ব্যবহার করেছিলেন? আর্যভট্ট। আর্যভট্ট পিথাগোরাস উপপাদ্যের সদৃশ সূত্র ব্যবহার করেছিলেন তার গণিতে, যা ইউরোপের আগে ভারতীয় গণনা অগ্রগতি বোঝায়। কালচক্র ধারণা প্রচলিত ভারতে কিসে ব্যবহৃত হয়? সময় নির্ণয়ে। গুপ্ত যুগে কাকে চিকিৎসাশাস্ত্রের পিতা বলা হয়? চরককে।
বৌদ্ধ শাস্ত্র বা বৌদ্ধ বিহারগুলি সাধারণত কোথায় স্থাপিত? শিক্ষা কেন্দ্রের পাশে। গুপ্তযুগে বিহারগুলিকে শুধু ধর্মীয় নয়, শিক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো। গুপ্তযুগে প্রধান স্থাপত্য শৈলী কী নামে পরিচিত ছিল? নগর শৈলী। ফা হিয়েন তার বিবরণ কোন গ্রন্থে লিখেছেন? ফো কুয়ো কি। ফা হিয়েন তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা ফো কুয়ো কি রেকর্ডস অব দ্য বুদ্ধিস্ট কিংডম নামে পরিচিত বা লিপিবদ্ধ করেন। গুপ্তযুগে কেন ভারতবর্ষের স্বর্ণযুগ বলা হয়? সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির চরম বিকাশের জন্য। ব্যাখ্যা হিসাবে বলা যায়, গুপ্তযুগে সাহিত্য, স্থাপত্য, চিত্রকলা, বিজ্ঞান, ধর্মচর্চার অভূতপূর্ব উন্নতি ঘটে, যা একে স্বর্ণযুগ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সঙ্গে বেশি যুক্ত? বৌদ্ধ ধর্মের সঙ্গে। নিচের কোন বিজ্ঞানী গণিতে দশমিক পদ্ধতি ব্যবহার করেন? আর্যভট্ট। গুপ্তযুগের নাট্য ও সাঙ্গীতিক শিক্ষার প্রসার কিসে প্রতিফলিত হয়? নাট্যশাস্ত্র ও মন্দির সংস্কৃতিতে। বেদাঙ্গ এবং পুরাণ চর্চা কোন যুগে ব্যাপকভাবে পুনর্জীবিত হয়? গুপ্তযুগে। বিক্রম সম্বত কোন শাসকের নামে প্রচলিত? বিক্রম সম্বত কোন শাসকের নামে প্রচলিত? বিক্রমাদিত্যের নামে। আয়ুর্বেদ চর্চায় গুপ্তযুগে কোন পণ্ডিত অগ্রগণ্য? চরক ও সুশ্রুত। চরক আভ্যন্তরীণ চিকিৎসা ও সুশ্রুত শল্য চিকিৎসায় পারদর্শী ছিলেন, দুজনেই আয়ুর্বেদের পথ প্রদর্শক। গুপ্তযুগে গণনার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হতো? দশমিক পদ্ধতি। গুপ্তযুগে আর্যভট্ট ও অন্যান্য গাণিতিজ্ঞরা দশমিক ভিত্তিক সংখ্যা ও শূন্যের ধারণা ব্যবহার করেন। নিচের কোন শহর গুপ্তযুগে বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল? নালন্দা। নালন্দা ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়, যেখানে হীনযান মহাযান বৌদ্ধ চর্চা ও বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো। নিচের কোনটি গুপ্তযুগের মুদ্রার বৈশিষ্ট্য? সোনার মুদ্রায় রাজার ছবি ও উপাধি খোদাই করা হতো। দিগ্বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন? হরিসেন। গুপ্তযুগে কোন রাজা কবিরাজ উপাধি গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। চরক ও সুশ্রুত কোন শাস্ত্রের সঙ্গে যুক্ত? চিকিৎসা শাস্ত্রের সঙ্গে। নাট্যশাস্ত্র অনুসারে রসতত্ত্বের জনক কে? ভরত। নাট্যশাস্ত্র নামক নাট্যতত্ত্ব গ্রন্থে রসতত্ত্ব ব্যাখ্যা করেছেন ভরত মুনি, যা ভারতীয় নাট্যকলার ভিত্তি। গুপ্তযুগে পাটলিপুত্র কেন বিখ্যাত ছিল? রাজনৈতিক ও সংস্কৃতিতে কেন্দ্র হিসাবে। গুপ্তযুগের সেরা চিকিৎসাবিদ কারা ছিলেন? চরক ও সুশ্রুত। চরক ছিলেন ঔষধি চিকিৎসায় ও সুশ্রুত ছিলেন অস্ত্রোপচারে পারদর্শী। তাদের চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি তৈরি করে। বৌদ্ধ যাত্রা বা নাটককে প্রভাব কোথায় দেখা যায়? বৌদ্ধ যাত্রা বা নাটকের প্রভাব কোথায় দেখা যায়? অজন্তার চিত্রকলায়। অজন্তা গুহাচিত্রে বৌদ্ধ ও ধর্মীয় জীবন ও যাত্রা নাটকের রঙিন চিত্রাঙ্কনের নিদর্শন পাওয়া যায়। গুপ্তযুগে ধর্ম ও কর্ম কোন গ্রন্থের ব্যাখ্যা রয়েছে? ধর্মশাস্ত্র ও স্মৃতিশাস্ত্রে। গুপ্তযুগে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি ইত্যাদি ধর্মশাস্ত্রে ধর্ম ও আচরণবিধি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিচের কোনটি গুপ্তযুগের স্থাপত্যকীর্তি? দশাবতার মন্দির, দেওগড়। গুপ্তযুগে গণিতকে পাই এর সম্পর্কিত তথ্য কে দেন? আর্যভট্ট। গুপ্তযুগে সর্বপ্রথম শূন্যকে ব্যবহার করেন আর্যভট্ট। মুদ্রারাক্ষস নাটকের প্রধান বিষয় কি? রাজনীতি ও গুপ্তচর কার্যকলাপ। নিচের কোন গ্রন্থ গুপ্তযুগের রাজনৈতিক ইতিহাস জানতে সহায়ক? প্রয়াগ প্রশস্তি। এটা প্রশস্তি। চিত্রশালা শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত? গুহাচিত্র, চিত্রকলার সঙ্গে। কোন গুপ্ত সম্রাটের সময়ে চীন থেকে পর্যটক ফা হিয়েন ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময়ে। গুপ্তযুগের সংস্কৃত সাহিত্য চর্চার কেন্দ্র কোথায় ছিল? উজ্জয়িনী ও পাটলিপুত্র। চরক সংহিতা কোন ধরনের চিকিৎসা ব্যাখ্যা করা হয়েছে? আভ্যন্তরীণ ঔষধ নির্ভর চিকিৎসা। গুপ্তযুগের স্থাপত্যকীর্তিতে প্রধানত কোন উপকরণ ব্যবহৃত হয়? ইট ও পাথর। কল্পসূত্র কোন ধর্মের সঙ্গে যুক্ত? জৈন। সূর্য সিদ্ধান্ত অনুসারে পৃথিবীর প্রকৃতি কেমন? গোলাকার। সূর্য সিদ্ধান্তে পৃথিবীকে গোলাকার ও নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান বলা হয়েছে, যা
আধুনিক বিজ্ঞানের পূর্বাভাস। গুপ্ত যুগে ধন সম্পদের মূল উৎস কী ছিল? কৃষি ও ভূমিকর। বৈদিক সংস্কৃতি ও গুপ্ত যুগের সংস্কৃতির মধ্যে এক গুরুত্বপূর্ণ পার্থক্য কী? মূর্তি পূজা ও মন্দির স্থাপত্যের বিকাশ। গুপ্ত যুগে মূর্তি ও মন্দির ভিত্তিক হিন্দু ধর্ম ব্যাপকভাবে গৃহীত হয়, যা বৈদিক যুগে ছিল না। গুপ্ত যুগে কোন ধর্ম সবচেয়ে রাজকীয় পৃষ্ঠপোষকতা পায় বেশি? সেটা হচ্ছে হিন্দু ধর্ম। গুপ্ত সম্রাটরা প্রধানত হিন্দু ছিলেন এবং শৈব বৈষ্ণব শক্তি উপাসনা উৎসাহিত করেন। সমুদ্রগুপ্তের শাসনকালকে বলা হয় সামরিক বিজয়ের যুগ। সমুদ্রগুপ্ত বহু রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, তাই তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। নিচের কোন শিল্পধারা গুপ্ত যুগে প্রসার লাভ করে? প্রাক মধ্যযুগীয় হিন্দু মন্দির স্থাপত্য। এই যুগে 10 অবতার মন্দির, দেওগড়ের সহ বহু মন্দির নির্মিত হয়, যা পরবর্তী হিন্দু স্থাপত্য ধারার ভিত্তি স্থাপন করে। গুপ্ত যুগে কালচক্র ও কালের ধারণা কোন বিদ্যায় ব্যবহৃত হয়? জ্যোতির্বিজ্ঞানে। কালচক্র বা সময়চক্রের ধারণা গুপ্ত যুগে সূর্য ও চন্দ্র গ্রহের গতির হিসাব। কালচক্র বা সময়চক্রের ধারণা গুপ্ত যুগে সূর্য ও চন্দ্র গ্রহের গতির হিসাব নির্ণয়ে ব্যবহৃত হয়। গুপ্ত যুগে ধর্মাচরণের মূল লক্ষ্য কী ছিল? সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষা। ধর্মশাস্ত্রের মাধ্যমে জীবনধারা, আচার ব্যবহার ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠা করা হতো। গুপ্ত যুগে কোন লিপির ব্যবহৃত হতো? ব্রাহ্মী লিপি। গুপ্ত যুগে ব্রাহ্মী লিপি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো, যা পরে নাগরী লিপিতে রূপান্তরিত হয়। গুপ্ত যুগে প্রধান পররাষ্ট্রনীতি কী ছিল? কূটনীতি ও সামরিক জয়। সম্রাটগণ প্রতিবেশী রাজ্য দমন ও কূটনৈতিক বিবাহের মাধ্যমে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতেন। আয়ুর্বেদে অস্ত্রোপচারের জন্য বিখ্যাত কে ছিলেন? সুশ্রুত। সুশ্রুত অস্ত্রোপচারের জনক বলে পরিচিত, তাই সুশ্রুত সংহিতাতে বিভিন্ন অপারেশনের পদ্ধতি লিপিবদ্ধ। গুপ্তযুগ কী কারণে শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? নালন্দা ও অন্যান্য শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার জন্য। নালন্দা, তক্ষশিলা ও অন্যান্য বিশ্ববিদ্যালয় এই যুগে গড়ে ওঠে, যেখানে ধর্ম, বিজ্ঞান ও দর্শনের পাঠদান হতো। গুপ্ত যুগে গণিত শাস্ত্রের অগ্রগতির মূল কারণ কী ছিল? দশমিক পদ্ধতির ব্যবহার। গুপ্ত যুগে দশমিক সংখ্যার পদ্ধতি, শূন্যের ব্যবহার ও জ্যামিতিক গণিত চর্চার বিপ্লব আনে। সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়? তার বহু সামরিক জয়ের কারণে। নিচের কোন গ্রন্থ থেকে গুপ্ত যুগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা যায়? চরক সংহিতা থেকে। চরক সংহিতা গুপ্ত যুগে বহুল ব্যবহৃত ছিল, এতে রোগ নির্ণয়, ঔষধ প্রস্তুত ও চিকিৎসা পদ্ধতি ছিল। নাগার্জুনা কোন শাস্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? রসায়ন ও ধাতুবিদ্যা। নাগার্জুনা ছিলেন গুপ্ত যুগের এক খ্যাতনামা বিজ্ঞানী, যিনি ধাতুবিদ্যা ও রসায়ন শাস্ত্রে বিশেষ পারদর্শিতা দেখান। গুপ্ত যুগের সাহিত্য কোন ভাষায় রচিত হতো? সংস্কৃত ভাষায়। গুপ্ত যুগের সংস্কৃত ছিল রাষ্ট্রভাষা ও সাহিত্যের প্রধান ভাষা, যার মাধ্যমে কাব্য, নাটক ও গ্রন্থ রচিত হতো। গুপ্ত যুগে দর্শনশাস্ত্র কিসে গুরুত্ব পায়? বৌদ্ধ ও হিন্দু দর্শনে। এই যুগে নিয়ার, সংখ্যা, যুগ, বৌদ্ধ ও জৈন দর্শনের ব্যাখ্যা ও শিক্ষার বিস্তার লাভ করে। নিচে কোনটি গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের নিদর্শন নয়? সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ মৌর্য যুগে নির্মিত হয়েছিল, এটি গুপ্ত যুগের অন্তর্গত নয়। গুপ্ত যুগে নারীদের শিক্ষা অবস্থা কেমন ছিল? সীমিতভাবে শিক্ষার সুযোগ ছিল। গুপ্ত যুগে নারীরা কিছু ধর্মীয় সাহিত্য চর্চা করতে পারলেও শিক্ষার সুযোগ সীমিত ছিল। অরবিন্দ, অমল, মালতী প্রভৃতি চরিত্র কোন সাহিত্যে দেখা যায়? সংস্কৃত নাটকে। এই ধরনের চরিত্রগুলি কালিদাস ও অন্যান্য কবির নাট্যে পাওয়া যায়, যা গুপ্ত যুগের নাট্য সাহিত্যের অংশ। আপনারা দেখলেন ভারতবর্ষের স্বর্ণযুগ, গুপ্ত যুগের সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির অমূল্য অবদান। ইতিহাস শুধু বইয়ের পাতা নয়, তা আমাদের আত্মপরিচয়। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর হিস্ট্রি IQকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ইতিহাসকে জানুন, নিজের শিকড়কে চিনুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।